হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে একটুখানি করে নিচ্ছি গ্রিন টি। তো সচরাচর মানুষ গ্রিন টি খেলে চিনি ব্যবহার করে না, মধু দিয়ে খেয়ে নেয়। তো আমি চিনি ছাড়া খেতে পারি না, মধু যদি ব্যবহার করি তো বেশি একটা মিষ্টি লাগে না, তো বেশি করে মধু দিয়ে খাই। তো তার থেকে বরং চিনি একটুখানি দিয়ে খেয়ে নিই। এখন পড়েছে গরম, তো গরমের দিনে মধু খেলে মানে ভীষণ অবস্থা খারাপ হয়ে যেতে পারে আমার, তো সেই জন্য আমি খাই না এখন মধু, চিনি মিশিয়ে খাচ্ছি। তো সকালবেলা কেউ ওঠেনি, আমি ঘর দুপুরগুলো ঝাড়ু দিয়ে আগে একটুখানি গ্রিন টি করে খেয়ে নিচ্ছি। এই গ্রিন টি খেয়ে ফুল এনার্জিতে সারাদিন কাজ করতেই থাকবো। তো চলো, অবন্তিকার বাবা এখনও ওঠেনি, ওর জন্য টিফিনে আজকে বানাবো হচ্ছে পাস্তা। এখানে পাস্তা বানানোর জন্য আমি সব কিছু কেটে কুটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে টমেটো, আর সাথে আছে মটরশুঁটি আর সুইট কর্ন। তো আজকে অবন্তিকার বাবাকে বললাম যে কালকের মতো করে পাস্তাটা বানিয়ে দেবো নাকি টিফিনের জন্য। তো বললো যে না, একটু ঝাল ঝাল করে দাও, দুপুরবেলা তো ঝাল ঝাল করে বানালে পরে খেতে ভালো লাগবে, আর তাছাড়া টিফিনের সময় থাকতে থাকতে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্যই আর কি। কালকে তো সারা রাত্রি কারোরই আমার সেরকম ঘুম হয়নি, তো সেজন্যই আর কি অবন্তিকার বাবা এখনও অবধি ঘুমাচ্ছে। ওর অফিস যেহেতু করতে লাগবে, ওকে সেই জন্য তুলে দেয়নি আজকে। কালকে সেই বিকাল 4টার দিকে আর কি কারেন্ট চলে গেছিলো, তারপর আসার নাম নেই। সারা সন্ধ্যাটা তো ছিলাম ছাদের উপরে থাকতে থাকতে দেখি যে কিছু কিছু বাড়িতে কারেন্ট আছে, কিছু কিছু বাড়িতে কারেন্ট নেই। তো তারপরে আবার মনে মনে ভাবলাম যে সবার বাড়িতে তো প্রায় ইনভার্টার আছে, এই জন্য বুঝে আলো জ্বলছে, কিন্তু না। তারপরে একটুখানি খোঁজখবর নিয়ে দেখি যে সত্যি সত্যি কিছু কিছু বাড়িতে কারেন্ট ছিল, তারপরে কিছু কিছু বাড়িতে ছিল না। তো আমাদের ঘরে তো ওই মালিকের ঘরে কারেন্ট আছে, কিন্তু আমাদের ঘরে নেই। তারপরে নিচে গিয়ে দেখি মিটারগুলোতে যে মালিকের ঘরের মিটার জ্বলছে, আমাদের ঘরে মিটার জ্বলছে না। তারপরে এখন খোঁজখবর নিয়ে দেখি যে ওই কি বলে, ওই কারেন্টের খুঁটিগুলো হয় না, তো সেখানে হয়তো সমস্যা হয়েছে, না হলে ট্রান্সমিটারে। তো ট্রান্সফরমার না তোমরা কি বলো, আমি ট্রান্সমিটার বলেই জানি। তো সেখানে সমস্যা হয়েছিল। তারপর যোগাযোগ করে এই গরমে কে বলো এতক্ষণ কারেন্ট ছাড়া থাকতে পারবে। তো তারপরে বললো যে কিছুক্ষণ অপেক্ষা করো, আসবে। তারপরে আবার কারেন্ট আস্তে আস্তে রাত্রি 9টার সময় এসেছিল। 9টার সময় আসার পরে ওমা, এই আধা ঘন্টা কি 15 মিনিট ছিল কারেন্ট, তারপর আবার চলে গেছিলো। তারপর আস্তে আস্তে রাত্রি 2টার সময় এসেছিল। কী যে অবস্থা কালকে রাত্রিবেলা, একে তো সারাটা দিন রৌদ্রুর চোটে ঘর দুপুর হয়ে থাকে গরম, সেই গরমের চোটে সারা রাত্রি আমাদের কারোরই ঘুম হয়নি। তো যাই হোক, এখানে পাস্তাটা আমার হয়ে গেছে। তো নামানোর আগে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিনি আর একটুখানি ঘি দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার ফলে আমার পাস্তাটা নামানোর পরেও আর কি একটার সঙ্গে একটা লেগে থাকবে না ঠান্ডা হওয়ার পরেও। তো এখন টিফিন বাটিতে করে ভরে নিচ্ছি। ভরানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বের করে নিয়ে তাতে গ্লুকন ডি মিশিয়ে ওর জলটা রেডি করে দিচ্ছি। যা রৌদ্রু পড়ে, বেচারাকে দেখে মায়া লাগে। এই কয়েকদিনে ওর চেহারাটা এত কমে গেছে, কি বলবো। আমি হচ্ছে মোটা, ও হচ্ছে চিকন, কি অবস্থা। যা রৌদ্রু, যা গরম, এই এক নাগাড়ি ও এই রৌদ্রু গরমের মধ্যে কাজ করুক, তো বাড়িতে এসে আবার খেতেও পারে না ঠিকঠাক করে। টিফিনটা নিয়ে যেতে চায় না জানো বাড়ির থেকে। টিফিন নিয়ে গেলে নাকি ব্যাগটা ওর নিয়ে যেতে আসতে মানে বিরক্তিকর লাগে, সেই জন্য টিফিন নিয়ে যায় না। তো এই দুদিনে বেচারা একদম মানে অন্যরকম হয়ে গেছে। তো বললাম যে আজকে টিফিন দিয়ে দে, ও বললো যে ঠিক আছে দাও। সেই ভোর 4টার সময় উঠে স্নান করেছি, ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করেছি, তারপরে গিয়ে চা করলাম, চা খেয়ে দিয়ে পাস্তাটা করলাম। তারপরে দেখো একটুখানি কি পাস্তাটা রান্না করলাম না করলাম তাতে এত গরম ধরে গেছে। তো এখন গাছগুলোতে জল দিয়ে তারপর যাব হচ্ছে স্নান করতে। আবার স্নান করে আর এখনই রান্নাঘরে ঢুকবো না, ঢুকতে ঢুকতে ওই সন্ধ্যার দিকে ঢুকবো। এখনই আর রান্নাবান্না কিছু করব না, যা ভাত তরকারি আছে সেগুলোই গরম করে খেয়ে নেব। তার মধ্যে ভিডিও এডিট করার বাকি আছে, ভিডিও এডিট করব। অবন্তিকাকে আজকে স্কুলে রেখে আসতে লাগবে সেই 1:30টার সময়। তো ওর আজকে পরীক্ষা নেই, কিন্তু একটা এক্সট্রা ক্লাস আছে, সেটা 1:30টার দিকে শুরু হবে। তো ওকে 1:30টার দিকে নিয়ে যাব।
তো বন্ধুরা, অবন্তিকাকে স্কুলে রেখে আসলাম। এসে ভাবছি যে বাসন কটা মেজে ফেলে, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো বাসন রয়ে গেছিলো। তো একদিকে কুলার চালু করে দিয়েছি আর একদিকে এখন বাসন মাজতেছি। তো এই অ্যাপ্রনটাও পরে নিয়েছি যাতে আমার জামাতে জল লাগে, তো সেই জন্যই আর কি এই অ্যাপ্রনগুলো বানিয়েছি, এই জন্য যাতে নতুন জামা কাপড় পরে রান্নাঘরে আসার পরে কোনো দাগ টাগ যেন জল টল না লাগে, সেই জন্য। তো মাঝে মধ্যে কী হয় বলো তো, অবন্তিকাকে কিছুক্ষণের জন্য স্কুলে দিয়ে আসি, রেডি সেডি হয়ে যাই, আবার অল্প কিছুক্ষণের জন্য আবার আমাকে বাড়িতে এসে জামা চেঞ্জ করে কাজ করতে হয়, আবার জামা কাপড় পরে ওকে ভালো জামা কাপড় পরে আবার ওকে আনতে লাগে। তো সেই জন্য বিরক্তিকর একটা জামা পরা, খোলা, আবার চেঞ্জ করা, বিরক্তিকর একটা ব্যাপার। তো সেই জন্যই অ্যাপ্রনগুলো বানিয়েছি, কাজে লাগছে এখন। তো বন্ধুরা, 2 দিন আগে আমি নন স্টিকের কড়াই আর একটা ধোসার তাওয়া এনেছিলাম। তো তোমরা দাম জানতে চাইছিলে, তো এখানে দিয়ে দিলাম। 2750 ছিল, কিন্তু ওটা নিয়েছিল বুঝি 2300 টাকা না 2200 টাকা এরকম। আর ধোসার তাওয়াটা নিয়েছিল হচ্ছে তোমার 1350 টাকা। তারপর একজন বোন আমাকে বলেছে, দিদি নাকের গোড়ায় ওটা কি বলের মতো, তো ওটা ডক্টর দেখিয়ে অপারেশন করে নাও। কি বলো তো বোনু, আমার ওটা অপারেশন করতে আমাকে ভয় লাগে প্রথম কথা, আর তার থেকে বড় কথা সেটা হচ্ছে আমার এটা জন্মের পরে নাকি নাকের গোড়ায় একটা ছোটো মতো তিল ছিল, তো সেটাই আর কি বড় হয়েছে। তো জানি না ওটা কাটার পরে যদি আমার কপালে কোনো খারাপ কিছু আসে, তো সেই ভয়ে আর কি আমি অপারেশন করি না। আর তাছাড়া অপারেশনে ভয় পাই সেটা না, কিন্তু ওটা জন্ম লাকি আর কি হতে পারে। তো সেই জন্য আমার মাও কোনো দিনও এই বিষয় নিয়ে মানে আলাপ তো করতেই দেয় না, তো আমিও ওটাকে কোনো ঝামেলা মনে করি না, এই হচ্ছে ব্যাপার। পরে যদি খুব বেশি বড় হয় বা কোনো সমস্যা হয় এর থেকে, আর একটু বয়স হোক আমার, পরে না হয় দেখা যাবে। আর পরের কমেন্ট হচ্ছে, এখন একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করো। তারপর সুমনা দিয়েও একটা কমেন্ট করেছে, এবার একটা ফ্ল্যাট কেনার চেষ্টা করো, তাহলে আস্তে আস্তে ঘরের সব কিছু জিনিস কিনতে পারবে যা তোমার নিজের হবে। তো এরকম কমেন্ট অনেক দিদিভাই আমাকে করে, তো সবাইকে একবারেই উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার বিবাহিত জীবনের শুরুর দিকে এত কষ্ট পেয়েছে, এত দুঃখ পেয়েছে, আর্থিক সংকট হয়েছে, সব কিছু অন্য লোকের জন্যে হয়েছে। যা ভুল আমি করিনি সেই ভুলের দোষারোপ দিয়েছে, তাই করে করে আমার জীবনে অনেক ঝামেলা হয়েছিল। তারপরে অবন্তিকা এসেছিল, মেয়েকে মানুষ করা, এটা সেটা সব কিছু করে করে ঋণের উপর দিয়ে আমরা এতদিন চলেছিলাম। এখনও কিছু কিছু ঋণ আছে, মোটামুটি ভালোই ঋণ আছে। তো এগুলো ঋণ কমুক, আর ভগবানের আশীর্বাদে, তোমার সবার আশীর্বাদে এখন একটুখানি আমরা ভালো চলতে পারছি, খেতে পাচ্ছি, ঘুরতে পাচ্ছি, আনন্দের সহিত আমরা এখানে সেখানে যেতে পারছি। তারপর রাত্রিবেলা যে আমরা ঘুমোচ্ছি, আমাদের ঘুমটাও ভালো হচ্ছে এখন আমরা সবাই সুস্থ। তো সেই জন্য আর কি বলছি যে সবার কপালে সব কিছু একবারই হয় না, আস্তে আস্তে সব হবে। তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকলে পরে, তবে 2 দিন আগে হোক বা পরে হোক, একদিন না একদিন তো বেঁচে থাকলে একটা বাসস্থান তৈরি হবেই সুন্দর। তো আমরাও স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো মানে বাস্তব করার চেষ্টাও করি, অনেক গল্প করি, আমরাও ভাবনা চিন্তা করি। তো দেখি কতদিনই কি হয় না হয়, তো ততদিন তোমাদেরকেও ধৈর্য ধরতে লাগবে, আমাদের তো ধৈর্যের মানে সেই অসীম পরীক্ষা দিতে লাগবে। তবে সারা জীবন তো আর ভাড়া বাড়িতে থেকে কাটাবো না, একদিন না একদিন কিছু না কিছু করতেই লাগবে। আর তাছাড়া তো ঘর বাড়ি আছে, হয় ওগুলো ঠিক করব, না অন্য কিছু করার চেষ্টা করব। তবে তোমাদের আশীর্বাদের হাতটা সবসময় আমাদের মাথার উপরে রেখো, এই আর কি কামনাই করছি তোমাদের কাছ থেকে আর ভগবানের কাছ থেকে, যাতে আমরা সুস্থ সবল খেয়ে পড়ে ঘুরে ফিরে ভালো করে দিনগুলো যতদিন আর কি বেঁচে আছি কাটাতে পারি। আর যেন মেয়েটা ভালো করে মানুষ হয়, মানুষের মতো মানুষ, ভালো মানুষ, এটাই আর কিছু না। তো আজকে আমি বানাবো হচ্ছে আমের রস বলতে পারো, শরবত বলতে পারো, যা খুশি বলতে পারো। কিন্তু তো আমের রস বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 2টা কাঁচা আম আর 3টা পাকা আম, আলাদা আলাদা করে কেটে নিলাম।
তারপর একটা মিক্সি জার নিয়ে প্রথমে দিয়েছি কাঁচা আমগুলো, তার উপরে দিয়েছি পাকা আমগুলো। তো একটুখানি চিনি আর লবণ মিশিয়ে একটুখানি জাল করে নেব। জাল করে নিয়ে যদি ছাঁকনি দেওয়া যায় তো দেবো, আর না হলে জল টল দিয়ে বোতলে করে ওইরকম করে ভরে রাখবো। তারপর যদি ফ্রিজে 2-3 ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা আমের রস খাওয়া যায়, মন প্রাণ সব জুড়িয়ে যাবে এরকম করে খেলে পরে। জল মিশিয়ে ভালো করে জাল করে নিয়ে তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তারপরে অবন্তিকাকে গিয়ে আনবো, ওর আসার সময় হয়ে গেছে। এদিকে কি রোদ পড়েছে, এখন অবন্তিকাকে আনতে যাচ্ছি। তো বন্ধুরা, অবন্তিকাকে বাড়িতে নিয়ে আসলাম। ও এখন ছাতাটা নিয়ে খেলছে। ও না ছাতা খুলতেও পারে না, আবার বন্ধ করতেও পারে না, সেটাই আর কি শিখছে। তো বন্ধ করে ফেলেছে। ওকে বললাম যে আমি না আজকে বাড়িতে মাজা তৈরি করেছি, তুই খাবি নাকি বল। ও বললে যে খাবো। তো চলো গিয়ে দেখে আসি আমার বাড়িতে তৈরি করা মাজা কী রকম হয়েছে। তো আরেকটু জাল করে নিচ্ছি। তো দেখো, যেগুলো কাঁচা আমের দানা টানা ছিল সব গলে গেছে। এখন এতে জল মিশিয়ে তারপর বোতলে করে ভরে রাখবো। অবন্তিকাকে তো আমি গরম গরমে দিচ্ছি। গরম গরম বলতে কি, আমি এর মধ্যে বরফ মিশিয়ে ওকে দিয়ে দেবো। তো তারপরে রান্না এইদিকে শুরু করে দিলাম। এই রান্নাটা না করলেও মনটা মানে না। অবন্তিকার বাবা বাড়িতে এসে বলবে এখনও তোমার রান্না হয়নি, এ হয়নি সে হয়নি, এত গরম ভাত খাওয়া যায় এই গরমের দিনে? তো আগে ভাগে রান্না করে রাখতে পারো না, বাড়িতে কি করো বসে বসে? আমি কিন্তু সারাদিন একটার পর একটা কাজ করেই যাই। যখন একটুখানি বসে থাকি তখন আস্তে আস্তে করে ভিডিওটা এডিট করি, অনেক কিছু ভাবনা চিন্তাও করি। তো ও এসে তো বলবে, সেই জন্য আর কি আগে ভাগে রান্নাটা সেরে ফেলছি। আর ওরও তো পরিশ্রম হয়, ওর মুখের দিকেও তাকানো যায় না, খেতে পারে না বেচারা। একটু ঠান্ডা ঠান্ডা হলে পরে ও যদি শান্তি করে খায় এখন। তো আজকে আমি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়োর ঘন্ট, আর চাল কুমড়ো আছে, চাল কুমড়ো আলু কাটাই আছে, মাছ আছে 3 পিস। তো সেটা দিয়ে চাল কুমড়ো আলু মাছ দিয়ে ঝোল করব, আর মিষ্টি কুমড়োর ঘন্ট। তো মিষ্টি কুমড়োর যে এই যে খোসাটা করে আমি ছাড়িয়ে নিয়েছি, তো সেটা ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এটা একটা কোনো ভাজাতে মিশিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। এখানে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, অবন্তিকা স্ল্যাপের উপর বসে আমের যে গুটলিগুলো সেগুলো চষা শুরু করে দিয়েছে। আম কেটে তো জুস বানিয়েছি, ভেবেছিলাম আমি খাবো। তো ও এসে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে কি খাবে কি না খাবে। তো আমি কি করলাম, আমের গুটলিগুলোই আর কি ওকে বের করে দিলাম, খা বসে বসে চোষ। আমের গুটলিগুলো চুষে চুষে খেয়ে তারপর ফ্রিজ থেকে একটা পেয়ারা বের করে নিয়েছে। পেয়ারা বের করে নিয়ে দেখো একাই কাটলো। তো ওইদিকে আবার আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো গ্যাসটা লাগালাম। তো অনেক চেষ্টার পরে শিখেছি, তো ভয় লাগছে। তো দেখি যে চালু হয়ে গেছে। তারপর হাঁড়িটা ওই পাশে ছোট চুলাটাতে দিলাম, এই পাশে নিলাম হচ্ছে বড় চুলাটা, মাছটা বসিয়ে দিলাম। তারপর এখানে আমিও আসলাম ফ্যানের হাওয়া খেতে। তারপর অবন্তিকাকে বললাম যে আমি একটা খাই, তো বললো যে খা, চেয়ারটা ভেঙে যাবে, তুইও পড়ে যাবে। বন্ধুরা, আমি মাছটা ভেজে নিলাম। এখন এক এক করে আলু আর কুমড়োগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আজকে রান্নাটা করব। যেহেতু আলু আর কুমড়োগুলো বড় বড় সাইজ করে কাটা, তো সেই জন্যই আর কি একবারে যদি দিয়ে রান্না করি তাহলে খেতে ভালো লাগবে না।
পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, তারপর টমেটোগুলো দিলাম, তারপর দিলাম হচ্ছে একটুখানি আদা বাটা আর একটুখানি হচ্ছে রসুন বাটা দিয়ে আমি এর মধ্যে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একদমই পাতলা তেলটালা আর কি ঝোল করব। তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর দেবো হচ্ছে এর মধ্যে ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে তারপর ঝোলের জন্য জল দেবো। দেওয়ার পরে মাছগুলো দিয়ে জাল করে নিলেই আমার হয়ে যাবে। তো আজকে না কুমড়োগুলো একটুখানি ওই ফ্যানের হাওয়া খাওয়ার নেশায় আর কি গেছিলাম ওই ঘরে, এদিকে আবার কুমড়োটা অল্প একটুখানি মানে পুড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিলো, তো ব্রাউন কালারে হয়েছিল, তো টেস্ট লাগবে, কোনো ব্যাপার না। তো আমার ওই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চিংড়ি আলু মাছের ঝোলটা হয়ে গেছে। তারপরে আমি এখানে নর্মাল যেরকম আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুধু মিষ্টি কুমড়োর ঘন্টটা করে নিচ্ছি, এর মধ্যে চিনিও দিয়েছি, জিরা গুঁড়োও দিয়েছি, এখন জাল করে নিয়েই আর কি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের দিনের আমার রান্নাবান্না, এখন শেষ হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। তো অবন্তিকার বাবাও না চলে এসেছে, তো ওকে একটুখানি দেবো হচ্ছে ঠান্ডা ঠান্ডা আমের যে মাজা বানিয়েছিলাম বাড়িতে, আমের রস, তো সেটা দেব। তো কিছুক্ষণ আগে আমি রেখেছিলাম, সেরকম ঠান্ডা হয়নি, তো সেই জন্য আইস কিউবগুলো বের করে নিলাম, আইস কিউবের সাথে মিশিয়ে ওকে ঠান্ডা ঠান্ডা দিয়ে দেব। তো এখানে না একটা একটা করে আলাদা আলাদা করে আর কি আইস কিউব করে রেখে দিয়েছিলাম এক জায়গায়। তো দেখো তারপরেও কীরকম শক্ত হয়ে গেছে পাথরের মতো। তো আমি একটা ছুরির সাহায্যে কেটে কেটে ভেঙে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, এখন ভাতটা বেড়ে নিচ্ছি, এদিকে আবার সন্ধ্যাও লেগে গেছে। তো অবন্তিকাকে বললাম, অবন্তিকায় তাড়াতাড়ি একটুখানি সন্ধ্যেবাতিটা দে না মা। তো আমাকেও খিদে লেগেছে, ওর বাবাকেও খিদে লেগেছে, তো ও ওইদিকে সন্ধ্যাবাতিটা দিচ্ছে, আমি এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি। ওর দেওয়া কমপ্লিট হলে পরে আমরা খাওয়া দাওয়াটা শুরু করব। তো বন্ধুরা, আজকের খাওয়া দাওয়াটা না শান্তি হয়নি, কেন জানি না। তো এখন খাচ্ছি হচ্ছে খই, খই মুখে দিয়ে কথা বলতে নিয়েছি, কথা বেরোচ্ছেই না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। সারাদিন দরজা জানলাগুলো বন্ধ করে রাখি রোদ আসে জন্য, তো সন্ধ্যা লেগেছে, আমি দরজা জানলাগুলো খুলে দিয়েছি যাতে একটুখানি হাওয়া বাতাস ঢোকে ঘরের মধ্যে। তো দেখো আজকে একটা আবার বাদুড়ের মতো ছোট ছোট, এগুলোকে আমরা চামচিকা বলি, তো একটা ঘরে ঢুকেছে। এগুলো ঘরে ঢোকা ভালো না, তো অনেক তাড়াতাড়ি করার পরে এটা ফ্যানে ধাক্কা লেগে আর কি মরে গেছিলো। তারপর অবন্তিকার বাবা ঝাড়ু দিয়ে ওটাকে বের করে দিয়েছিল।